অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর এক মাসও বাকি নেই। এরই মাঝে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এছাড়াও রাজনৈতিক দলগুলো তৈরি করছে নিজেদের ইশতেহার। আগামী জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা কেমন হতে পারে তা নিয়ে আলোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে অংশ নেন রাজনীতিবিদ, আগামী নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী, তরুণ নেতাসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুধুমাত্র একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা এ সময় আলোচকরা বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যে কমিশনগুলো তৈরি করেছিল তার বেশিরভাগই কার্যকরী কোনো ভূমিকা তৈরি করতে পারেনি। তাই রাজনৈতিক দলগুলোকে আগামী নির্বাচনে বাস্তববাদী ইশতেহার দিতে হবে। আমরা আশা করেছিলাম যে ৯০-এর পরে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা বাংলাদেশে আমরা তৈরি করব বা করেছি, এবং যেই সরকারগুলো জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তারা কিন্তু তাদের প্রতিশ্রুতি রাখেননি। আজকে আপনি নাগরিক ইশতেহার আমাদের সামনে উত্থাপন করা হয়েছে, এর থেকে অনেক ভালো ভালো ইশতেহার আমরা পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে। আরে গত ১৭ বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছিল বা স্বৈরাচার হয়েছিল তাদের যে ইশতেহার ছিল, দিন বদলের কর্মসূচি, একটা অসাধারণ কর্মসূচি ছিল, কিন্তু জনগণ তো প্রতারিত হয়েছে, তারা এর ধারে কাছেও ছিল না। তখনও তো অনেক চাপ দেওয়া হয়েছিল যে প্রত্যেক দিন উঠে আমাদের দেখতে হবে যে কতটুকু তাদের প্রতিশ্রুতি বা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, তারা সঠিক পথে আছে কিনা, কিন্তু আমরা তো কেউ আটকাতে পারলাম না। সুতরাং বিষয়টা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর যদি সংস্কার না হয়, আমি মনে করি রাষ্ট্র সংস্কার করা সম্ভব না। আগে নিজেদের আত্মশুদ্ধি হওয়া প্রয়োজন। এই জঞ্জাল থেকে বের হওয়ার জন্য আমরা মনে করি আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন। এই এখন যে বর্তমান ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন, সেই ঐক্যমতের ভিত্তিতে হবে না, কারণ তারাও আমাদের সাথে প্রতারণা করেছে। এতগুলো ঐক্যমতের কমিশন করেছে, গতকাল টিআইবির ইফতেখারুজ্জামান বলেছে, ধরে ধরে বলেছে, শেষ পর্যন্ত হ্যাঁ এবং না ভোটের মধ্যে 4টা দফা দিয়ে দিয়েছে। আর বাকিগুলো কোথায় গেল? এতগুলো কমিশন এতদিন খেটে দেবপ্রিয় সাহেবের নেতৃত্বে যেটা কমিশনে ছিল সেটা তো ইয়েতে চলে, অন্ধকারে চলে গেছে। আমরা সবাই বলছি যে আমরা নির্বাচিত সরকারকে অ্যাকাউন্টেবল করতে চাই, কিন্তু অ্যাকাউন্টেবল করতে হলে শুধু যেভাবে আমাদের নির্বাচনী ইশতেহারে খুব সাধারণভাবে জেনারেলভাবে কথাবার্তা বলা হয়, অ্যাকাউন্টেবল করা যায় না। অতএব যদি বিশেষ কর্মসূচি থাকে তাহলে আমার মনে হয় অ্যাকাউন্টেবল করাটা অনেক সুবিধা। আগামী নির্বাচনে অংশগ্রহণকারী তরুণ প্রার্থীরা বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে হলে নতুন সরকারকে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। এছাড়া দেশের জবাবদিহিতার কাঠামো তৈরির পাশাপাশি বিদ্যমান সংস্কার আলোচনা চালিয়ে যাওয়া জরুরি বলেও মনে করেন অনেকে। এই জায়গায় আমাদের জবাবদিহিতার কাঠামোটা নাই, অর্থাৎ প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে বা মানবাধিকার লঙ্ঘন করে, তাকে জবাবদিহি করার জন্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে অনেক বড় বাধা, কারণ যাকে তার জবাবদিহিতা করতে হবে সেই তার নিয়োগ করে। জবাবদিহিতার কাঠামোটা নাই, এবং এটা বারবার আমাদের নাগরিকদের কাছ থেকে, যুব সমাজের কাছ থেকে প্রত্যাশাটা আসছে। তো আমাদের এইটা নিয়ে আই থিঙ্ক উই হ্যাভ টু কিপ দ্য কনভারসেশন গোয়িং, এবং সংস্কারের যে কথাগুলো আমরা বলে আসছি সেই জায়গায় উই নিড টু কিপ দ্য ডায়ালগ অনগোয়িং অ্যাজ ওয়েল। আমরা মনে করি যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি এবং শিক্ষা খাতে বাজেটের ন্যূনতম 25% জিডিপির 6 ভাগ, এবং স্বাস্থ্য খাতেও একটা উল্লেখযোগ্য পরিমাণে বাজেট, যেটা মোট বাজেটের 15% হতে পারে, এই ধরনের একটা প্রস্তাবনা কিন্তু বামপন্থীরা দীর্ঘদিন ধরে করছে, এবং আমার মনে হয় যে আমাদের ইশতেহারে আমরা এই বিষয়গুলি উল্লেখ করব, এবং সিপিডিও সেটা ভাবতে পারে। শিক্ষা এবং স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি, এই সুপারিশটাকে আমরা যুক্ত করতে চাই। বাংলাদেশে যদি কোনো এমপি না থাকে, শুধু আমাদের যে কাঠামো, রাষ্ট্র কাঠামো ব্যবস্থাপনা আছে, ডিসিরা যদি সৎ হয়, এসপি যদি সৎ হয়, বিভিন্ন বিভাগ, পরিদপ্তর, অধিদপ্তর যেখানে যেখানে আছে, হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, তারা যদি সৎ হয়, তাহলে রাষ্ট্র 60% বা 70% সুন্দরভাবে চলবে। আমাদের অপরাধটা হচ্ছে যে আমরা যে কমিটমেন্ট করেছিলাম একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা দাঁড়াবো, বর্তমান এই নির্বাচনের ডামাডোলে আমরা সেটা দাঁড়াতে পারি নাই। সেই ব্যর্থতার দায় আমাদের খানিকটা এই রাষ্ট্র ব্যবস্থাপনার, নির্বাচন ব্যবস্থাপনার, সেই আমাদের দায় থেকে আমরা ক্ষমা চাচ্ছি। আপনারা করলে করবেন, না করলে ইতিহাসের কাছে
আমরা সেটার জন্য আনসারেবল হবো এবং লড়াই চালিয়ে যাবো, এটা আমাদের অঙ্গীকার। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার ও জনগণ সবার মধ্যেই জবাবদিহিতা থাকতে হবে। নির্বাচিত সরকার থাকলে তার জনগণের কাছে যেতেই হয়। আমরা যত কথাই বলি দিনের শেষে কিন্তু ভোটের জন্য যেতে হবে। সুতরাং তার একটা সেখানে দায়িত্ববোধ থাকে, তার মনোযোগিতা এটা কিছুটা হলেও কাজ করে যে আমাকে তো দিনের শেষে এখানে যেতে হবে। সংসদে তো নিয়মিতভাবে এটার সুযোগ আছে। আর তার বাইরে যেটা সিভিল সোসাইটির কথা যেটা আমি বলছি, এনজিওরা আছে, প্রাইভেট সেক্টর আছে, এই জায়গাটা তো আমাদের একটা জবাবদিহিতার বিষয় আছে, কিন্তু পার্লামেন্টের বাইরেও আছে। সুতরাং আমি যেখানে জোর দিচ্ছি আজকে, দ্য প্রমিসেস আর অল দেয়ার। আমরা সবাই প্রমিস করতেছি, ভালো ভালো জিনিস প্রমিস করতেছি, ভালো কথা বলছি। আমরা জবাবদিহিতা কিভাবে এনশিওর করব, এই থ্রু দ্য প্রসেস, পার্লামেন্টারি প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস, অ্যান্ড থ্রু দি সিভিক পার্টিসিপেশনের মাধ্যমে আমরা কিভাবে জবাবদিহিতাটা করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আশা করি আপনারা এই ধারা অব্যাহত রাখবেন। আমরাও কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা কিন্তু এই কাজটা শুরু করেছি এই তাগিদ থেকে, যে আমরা তো কথা বলি কিন্তু রাজনীতিবিদদের উপর কেন যেন জনগণের আস্থা আসছে না। এটা তো সত্য কথা, বিশ্বাস করতে চাচ্ছে না। তা আমরা কি করা দরকার, এজ এ পার্টি আমাদের কি করা দরকার, যে জন্য আমরা কিন্তু এই প্রসেসটা শুরু করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন গবেষক ও অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, এই নির্বাচনে সবার অংশগ্রহণ নিয়েও আছে সংশয়। নির্বাচন কি সুষ্ঠু হবে, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন এসেছে, নির্বাচন সুষ্ঠু হলেও যে কোনো মাপকাঠিতে তা কি অর্থবহ হবে? আমরা কি কোনো পরিবর্তন পাবো কিনা, নাকি আবার এই পুরনো ধারাবাহিকতার ভিতরে আমরা সেই গড্ডালিকা প্রবাহে প্রবেশ করব? প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর সেখানে আসবে কিনা? নারীদের বিষয়, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, প্রান্তিক ও পিছিয়ে পড়া বিপন্ন জনগোষ্ঠী, তারা কি এর ভিতরে স্থান করে নিতে পারবে আগামী দিনের রাষ্ট্রচিন্তার ভিতরে? সব দলের আলাদা মত থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। একটা নতুন রাষ্ট্র গঠিত হবে। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।